আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। অন্য যে কোনো কনটেক্সটে এটা ইপিএল এর একটা হাই ভোল্টেজ ম্যাচ হিসেবে কিন্তু দেখা উচিত ছিল এবং বলা উচিত ছিল, তবে এই মুহূর্তে ম্যানচেস্টার সিটির বর্তমান যে পারফরমেন্স সেটার প্রেক্ষিতে হয়তোবা বলা যাচ্ছে না। সর্বশেষ হেড টু হেড রেজাল্টে যেখানে 2-0 গোলে লিভারপুল জিতেছিল এই ডিসেম্বরের শুরুতে, সেটাও বলছে যে লিভারপুল তাদের ঘরের মাঠ অর্থাৎ অ্যানফিল্ডে ক্লিয়ার কাট ফেভারিট। বলছিলাম ম্যানচেস্টার সিটি বনাম লিভারপুলের মধ্যকার ম্যাচের কথা, যেটা ফেব্রুয়ারির 23 তারিখ বাংলাদেশ সময় অনুযায়ী 10:30 থেকে অনুষ্ঠিত হবে। এই ম্যাচটার গুরুত্ব কিন্তু সাম্প্রতিক প্রেক্ষাপটে কিছুটা কমে গেলেও কিছু জায়গা থেকে আবার খুব ভালো রকমের একটা ইম্পর্টেন্স যে আছে সেটা বোঝা যাচ্ছে। প্রথমত, লিভারপুলের জন্য এটা একেবারে মাস্ট উইন একটা সিচুয়েশন না হলেও সত্যিকার অর্থে তাদের আত্মবিশ্বাসটা ধরে রাখা এবং সাম্প্রতিক সময় কিছুটা হলো যে সেটব্যাক তারা পেয়েছে ইপিএলের একাধিক ম্যাচের পারফরমেন্স যে পক্ষে যায়নি, সামনে চ্যাম্পিয়ন্স লিগেও যে কিছুটা হলো টাফ একটা ফিক্সচার আছে, সেটার প্রেক্ষিতে নিজেদেরকে আরও একবার একেবারে নিরঙ্কুশ প্রাধান্যে নিয়ে আসার ম্যাচ। লিভারপুল এ ম্যাচে শুধুমাত্র ভালো ফুটবল খেলতে চাইবে না, একই সঙ্গে ভালো একটা জয়, একটা কনভিন্সিং উইংয়ের মাধ্যমে আরও একবার পয়েন্ট টেবিলের তাদের অবস্থানটা সুদৃঢ় করার পর প্লেয়ারদের আত্মবিশ্বাসের জায়গাটা নিয়েও কাজ করবে। অন্যদিকে ম্যানচেস্টার সিটির জন্য একটা ইকুয়েশন কিন্তু সবসময় থাকছে এবং এটা নিয়ে হয়তোবা আমরা একটু কম কথাবার্তা বলেছি, সেটা হচ্ছে ম্যানচেস্টার সিটিকে কিন্তু পয়েন্ট টেবিলের টপ একটা প্লেস ধরে রাখতে হবে তাদের পরবর্তী চ্যাম্পিয়ন্স লিগের জন্য, কিন্তু সেটা অনেক বেশি করে গুরুত্বপূর্ণ। তাই ম্যানচেস্টার সিটি চাইলে এখানেই শেষ কিন্তু আসলে বলতে পারছে না, বরঞ্চ আমার কাছে মনে হয় পেপ গার্দিওলার কাছে, আমি এর আগের একাধিক ভিডিওতে বলেছি, গুরুত্বপূর্ণ মোমেন্টগুলো অপেক্ষা করছে। তার এই দলটা নিয়ে আরও বেশি করে কাজ করতে হবে, বিশেষ করে ইয়াং প্লেয়ারদেরকে কেন্দ্র করে আরও বেশি করে কিন্তু এখানে কাজের জায়গা আছে। যেমন বেশ কয়েকটা ইকুয়েশনের কথা বলছি, এর্লিং হল্যান্ড ইনজুরি সংক্রান্ত ইস্যু নিয়ে ভুগছেন, ফাইনাল থার্ডে মারমুশ আসলে কতটা ভালো সার্ভিস লং টার্মে দিতে পারবেন সেটা দেখার জন্য মারমুশের দিকে অনেকে তাকিয়ে থাকবেন। নিকো গঞ্জালেসের এর আগে নিউক্যাসল বিপক্ষে পারফরমেন্সটা, মিডফিল্ডে তার ওভারঅল ডিসপ্লেটা কিছুটা হলো ইমপ্রেসিভ ছিল এবং মিডফিল্ডে ডবল পিভট সিস্টেমে যখন ম্যানচেস্টার সিটি খেলে তখন ভবিষ্যতে রদ্রি ফিরে আসলে রদ্রির সাথে নিকো গঞ্জালেস, এটাই কিন্তু ভবিষ্যতের একেবারে সেন্ট্রাল মিডফিল্ড ডুও হতে যাচ্ছে ম্যানচেস্টার সিটির। সেক্ষেত্রে নিকো গঞ্জালেসকে দলের সাথে যত বেশি করে এই কোচ আসলে যুক্ত করতে পারবেন, অর্থাৎ পেপ যুক্ত করতে পারবেন, তত বেশি করে ভালো। ডিফেন্স এমন একটা লাইন আপ যেখানে আসলে ম্যানচেস্টার সিটি ভুগছে রীতিমতো ডিফেন্ডারদের পারফরমেন্স নিয়ে, এবং আসলে কাকে কোন পজিশনে খেলালে ভালো একটা পারফরমেন্স আশা করা যাবে সেটা নিয়ে ম্যানচেস্টার সিটি বস কিন্তু রীতিমতো একটা কম্বিনেশনাল এরর করছেন, যেখানে আসলে খুশানভ, ইয়েস্কো গেভার্ডিয়াল মতো প্লেয়াররা যখন ফুল ব্যাক হিসেবে খেলছেন, আমার মনের মধ্যে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে সেন্টার ব্যাক পজিশনটা কি তখন আসলে সবচেয়ে সেরা হচ্ছে এবং ফুল ব্যাকদের সাথে সেন্টার ব্যাকদের বন্ডিংটা কি আসলে রাইট হচ্ছে? এই ছোট ছোট ইকুয়েশনগুলো পেপ গার্দিওলাকে এখনই সলভ করতে হবে। অন্যদিকে মোহাম্মদ সালাহর জন্য এটা কিন্তু আরও একটা মিশন, আরও একটা ইমপ্রেসিভ পারফরমেন্সের মাধ্যমে, কারণ আমার কাছে মনে হয় ব্যাক অফ দ্য মাইন্ডে সালাহর এখন ব্যালন ডিওরের দিকে চোখ থাকা উচিত। সেন্টার ফরওয়ার্ড পজিশনে ডিয়েগো জোটাই কি মাঠে নামবেন নাকি অন্য অপশনের দিকে আর্নে স্লট যাবেন, এটা একটা দেখার ব্যাপার। কোদি গ্যাকপো এখনও কিন্তু ইনজুরি সংক্রান্ত ইস্যুতে ভুগছেন যতটুকু আমি জানি, এবং গ্যাকপো না থাকাটা লিভারপুলকে ভোগায়, এটা মোটামুটিভাবে স্পষ্ট। এবং মিডফিল্ডে গ্র্যাভেন বার্চের সাথে ম্যাক অ্যালিস্টারের একটা বন্ডিং হয়তো এই ম্যাচে দেখা যাবে। এর পাশাপাশি সবুজলাইয়ের মতো অপশনও আছে। ডিফেন্সে যদি একাধিক ইনজুরি সংক্রান্ত ইস্যু আছে, তবে লিভারপুলের ডিফেন্স লাইনটাকে যথেষ্ট স্টেবল মনে হয়, ম্যানচেস্টার সিটির তুলনায় তো ফার বেটার একটা ডিফেন্স লাইন মনে হয়। তবে এখনও ছোট ছোট উন্নতির জায়গা কিন্তু লিভারপুলের আছে, এবং তার চেয়ে বড় কথা সাম্প্রতিক ম্যাচগুলোতে গত 2-4টা ম্যাচের পারফরমেন্স, বিশেষ করে ইপিএল যদি দেখেন, সেখানে কিছুটা হলেও যে একটা খারাপ খেলার ধারা তৈরি হয়েছে সেটা থেকে বের হয়ে এসে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোর আগে প্রপার একটা স্টেটমেন্ট, পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানটা আরও বেশি করে সুসংহত করা, এগুলোই আর্নে স্লটের মূল টার্গেট থাকবে। দেখা যাক পেপ গার্দিওলা এই ইকুয়েশনে আসলে কোনো রকমের পাত্তা পান কিনা, নাকি ম্যানচেস্টার সিটির জন্য এটা একেবারে ডান অ্যান্ড ডাস্টেড একটা সিজন হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে।